ব্যর্থ হয়। এবং পরবর্তীতে ফেনোটাইপিক অনুপাত কত হয় জানো? 3:1। 3:1। এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে আর প্রচ্ছন্ন পাবে না। প্রকট কি সম্পূর্ণরূপে প্রকাশ পায় নাকি অসম্পূর্ণরূপে? সম্পূর্ণরূপে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অনুপাত হবে 3:1। এর কোনোটার যদি ব্যতিক্রম ঘটে তার মানে সেটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। ধরো একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তুমি ক্রস করলা, কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেল না, সম্পূর্ণরূপে প্রকাশ পেল না, বা অন্য কোনো বৈশিষ্ট্য প্রকাশ পেল, এবং অনুপাত 3:1 হলো না, তার মানে এটা হচ্ছে কিসের ব্যতিক্রম? তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রের ব্যতিক্রম। অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস ঘটালে প্রথম সূত্র, যদি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং 3:1 অনুপাত হয় তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। বাট এই প্রকট বৈশিষ্ট্য বা 3:1 এই অনুপাতের কোনো পরিবর্তন ঘটলে তাহলে এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের পৃথিবীর সমস্ত জীব, প্রায় অধিকাংশই জীবেই মেন্ডেলের প্রথম সূত্রটা মেনে চলে, বাট কিছু কিছু জীব আছে যারা প্রথম সূত্রটা মেনে চলে না। অর্থাৎ কিছু কিছু জীবের কিছু কিছু জিন থাকে যে জিনগুলো কি মেন্ডেলের প্রথম সূত্রটা মেনে চলে না। এই জিনগুলো হচ্ছে একটু ব্যতিক্রম বৈশিষ্ট্য প্রকাশ করে, তার মানে সেগুলো হচ্ছে কি কিসের ব্যতিক্রম? প্রথম সূত্রের ব্যতিক্রম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তার মধ্যে একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা মানে নাম দেখেই বোঝা যায়। আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী প্রকট জিন সম্পূর্ণরূপে নিজকে প্রকাশ করতে পারবে নাকি পারবে না? পারবে। আর অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে কি প্রকট জিন সম্পূর্ণরূপে নিজকে প্রকাশ করতে পারে না, অর্থাৎ কিছু প্রকাশ করে বাকিটা পারে না। বুঝতে পারছো? জি স্যার। প্রথম সূত্রের ব্যতিক্রম। এরপর আরো একটা হচ্ছে সমপ্রকটতা। সমপ্রকটতা মানে হচ্ছে এক্ষেত্রে প্রকট জিন সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, আর আমরা জানি যে প্রচ্ছন্ন জিন সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। বাট সমপ্রকটতার ক্ষেত্রে দেখা যায় যে প্রকট এবং প্রচ্ছন্ন জিন উভয় জিন সমানভাবে প্রকাশ করে নিজেদের। অর্থাৎ যদি ধরো এই সাদা এবং কালো দুইটার মধ্যে ক্রস হলো, তাহলে পরবর্তী বংশধরে তার বর্ণ অর্ধেক কালো হবে আর বাকি অর্ধেক কি হবে? সাদা। এটা হচ্ছে প্রথম সূত্রের, এইটা হচ্ছে প্রকট জিন সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাই উভয় বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশ পায়। এটা হচ্ছে সমপ্রকটতা। আরেকটা হচ্ছে লিথাল জিন। এই তিনটা হচ্ছে মূলত প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা? তিনটা। কি কি? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। প্রকটতা আর লিথাল জিন। প্রত্যেকটা ব্যতিক্রমের ক্ষেত্রে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন হবে? এক জোড়া। এক জোড়া। এবং এই ক্ষেত্রে প্রকট জিন যে তার কাজ সেই কাজটা সে করতে পারবে না, এবং অনুপাত কি 3:1 থাকবে না পরিবর্তন না হবে? স্যার, থাকবে না। পরিবর্তন হয়ে যাবে। এই বিষয়গুলো মনে রাখতে পারলে বাকিটা পারবা। তাহলে আসো প্রথমে আসো এই অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতাটাকে সংজ্ঞাটা তোমরা বই থেকে দেখে নিবা, তারপর আমি একটা বলতেছি। অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে মেন্ডেলের যেহেতু প্রথম সূত্র, তাহলে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস হবে? এক জোড়া। এক জোড়া। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে, দেখো নাম দেখে অসম্পূর্ণ প্রকটতা, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব, যেমন হচ্ছে ধরো সাদা এবং কালো, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে, সংকরায়ন করা হলো প্রকট জিন, হতে পারে সাদাটা প্রকট অথবা কালোটা প্রকট, যে কোনো একটা প্রকট। প্রকট জিন সম্পূর্ণরূপে নিজকে প্রকাশ করতে পারে না, ফলে প্রকট এবং প্রচ্ছন্ন উভয়ের একটা মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ পায়। ধরো হচ্ছে একটা লম্বা একটা খাটো, এই দুইটার মধ্যে ক্রস করানো হলো, তাহলে ধরো প্রকটটা হচ্ছে লম্বা আর প্রচ্ছন্নটা হচ্ছে খাটো। প্রকটটা সম্পূর্ণরূপে নিজকে প্রকাশ করতে পারে না, তাহলে উভয়ের মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ হবে। তার মানে কি লম্বা হবে না খাটো হবে? মাঝারি হবে। অর্থাৎ উভয়ের মাঝারি, অর্থাৎ লম্বাও থাকবে না খাটোও থাকবে না, কোনটা থাকবে না। মাঝারি কি তুমি বলতে পারবো যেটা অর্ধেক লম্বা না অর্ধেক খাটো, এরকম বলা যাবে? আচ্ছা,
না, মাঝারি হচ্ছে নিউ একটা ক্যারেক্টার। মাঝারি হচ্ছে কি নতুন একটা ক্যারেক্টার। যেমন সাদা এবং কালো এর মধ্যে যদি আমি ক্রস করাই, এবং এখানে যদি হচ্ছে ধূসর বর্ণ হয়, তাহলে এই ধূসরের মধ্যে তুমি সাদা কালোর অস্তিত্ব খুঁজে পাবা না স্যার। না। ধূসর নিজেই একটা কি বর্ণ। যেমন হচ্ছে আমি সাদা এবং লাল এর মধ্যে যদি ক্রস করে, তাহলে হচ্ছে ধরো বর্ণ হলো গোলাপি। এখন গোলাপিতে তুমি বলতে পারবা যে এখানে এই গোলাপির মধ্যে এইটুক সাদা এইটুক কালো, এটা বলা যায়? না স্যার। তার মানে গোলাপি নিউ একটা ক্যারেক্টার, বুঝতে পারছো? তার মানে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যে মাতৃ এবং পিতৃ যে দুইটা বৈশিষ্ট্য সেগুলা থাকবে, নাকি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাবে? নতুন বৈশিষ্ট্য। নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রথম বংশধরে প্রকট জিন সম্পূর্ণরূপে নিজকে প্রকাশ করতে ব্যর্থ হয়। ফলে প্রকট এবং প্রচ্ছন্ন উভয়ের মাঝামাঝি নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী যে জিন, অর্থাৎ যেই জিনটা অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী, তাকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। কি জিন বলতো? ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট জিন। ঠিক আছে, যেমন হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এরা হচ্ছে স্কুলও বলা যায় না আবার ভার্সিটিও না, এর মাঝামাঝি। তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য যে দায়ী যে জিন সেটা কি ইন্টারমিডিয়েট জিন। এখন ইন্টারমিডিয়েট জিন কোনটা হবে? এই যে অসম্পূর্ণ প্রকটতা, এর জন্য দায়ী কে? প্রকট জিন দায়ী না প্রচ্ছন্ন জিন দায়ী? কার জন্য হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে? প্রকট জিনের জন্য। জিনের এখানে কোনো ভূমিকা নাই। ঠিক আছে, প্রচ্ছন্ন জিন এখানে কি নেই, কোনো ভূমিকা নেই। ধরো হচ্ছে রাস্তায় মানুষ আন্দোলন করবে, এখন পুলিশের কাজ হচ্ছে আন্দোলন ঠেকানো। পুলিশ যদি কাজ না করতে পারে তাহলে আন্দোলন ভালোভাবেই হবে। ঠিক তেমনি প্রকট জিন যদি সে নিজকে প্রকাশ করতে না পারে, তাহলে প্রচ্ছন্ন জিন সে তার কাজ করে ফেলবে, সেটা নিজকে প্রকাশ করে ফেলবে। তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী যে জিন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। এক্ষেত্রে ইন্টারমিডিয়েট জিন কোনটা হবে, প্রকট নাকি প্রচ্ছন্ন? প্রকট। প্রকট আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আবার বলতেছি, অসম্পূর্ণ প্রকটতা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে নিজকে প্রকাশ করতে ব্যর্থ হয়। ফলে প্রকট এবং প্রচ্ছন্ন উভয়ের মাঝামাঝি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়। একে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয় কি জিন বলতো? ইন্টারমিডিয়েট জিন। জিন। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। এবং অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1 এর পরিবর্তে 2:1 হয়। সরি, 1:2:1 হয়। 3:1 এর পরিবর্তে কত হয়? 1:2:1। ঠিক আছে, এই গেল হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞা। এবার আসো ব্যাখ্যা। ব্যাখ্যার ক্ষেত্রে বলছিলাম সব এক্সাম্পল শুধু মনে রাখবা, আর কিছু কিন্তু মনে রাখা লাগবে না। লাস্ট ক্লাসে যেভাবে লেখাইছি সব একই ভাবে। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ব্যাখ্যা হচ্ছে, এটা অধিকাংশই উদ্ভিদ মেন্ডেলের প্রথম সূত্র মেনে চলে, কিন্তু এই যে সন্ধ্যা মালতী নামক যে উদ্ভিদটা আছে, এখানে কিছু জিন মেন্ডেলের প্রথম সূত্র মেনে চলে না। তারা যেই ব্যতিক্রমটা প্রকাশ করে, তাদের জিনের যে ব্যতিক্রম বৈশিষ্ট্যটা প্রকাশ করে, সেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। তাহলে প্রথম সূত্রের ব্যাখ্যা, হোমোজাইগাস লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদ ও হোমোজাইগাস সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদের মধ্যে সংকরায়নের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করা যায়। হোমোজাইগাস লাল ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদ ও হোমোজাইগাস সাদা ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদের মধ্যে সংকরায়নের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করা যায়। তাহলে এক্সাম্পলটা মনে রাখলে বাকিটা লিখতে পারবা। তাহলে এখানে বৈশিষ্ট্য কি কি, কার কার মধ্যে ক্রস হবে? লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী, লাল আর সাদা। সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী। এবার এখানে বৈশিষ্ট্য হচ্ছে একটা লাল, আরেকটা কি সাদা। সাদা সাদা প্রত্যেকের জন্য একটা করে কি দেয়? জিন দেয়। জিন দেয়। ধরি সন্ধ্যামালতী উদ্ভিদের লাল বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ক্যাপিটাল আর, সন্ধ্যামালতী উদ্ভিদের সাদা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন স্মল আর। লাস্ট ক্লাসে যেভাবে পড়াইছি একই কিন্তু। এখন তাহলে আমাদের কার কার মধ্যে ক্রস হবে? হোমোজাইগাস লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদ এবং হোমোজাইগাস সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদ। সুতরাং
হোমোজাইগাস লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদ, লালের জন্য দায়ী জিন কি? ক্যাপিটাল ক্যাপিটাল আর। হেটেরোজাইগাস, হোমোজাইগাস। দুইটা হবে ক্যাপিটাল, তাহলে এই দুইটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক একইভাবে হোমোজাইগাস সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদের জেনোটাইপ দুইটা স্মল আর। জেনোটাইপ সবসময় কি হবে? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। আর গ্যামিট সবসময় কি হবে? হ্যাপ্লয়েড। এবার আসে F1, পিতা মাতা, পিতাকে তুমি ধরছো লাল, মাতাকে সাদা, অথবা তুমি মাতাকে লাল ধরো, পিতাকে সাদা ধরো, কোনো অসুবিধা নেই। জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর। গ্যামিট দুইটা আর থেকে কয়টা? একটা। দুইটা স্মল আর থেকে একটা স্মল আর। গ্যামিটের মধ্যে এখানে একটু গোল চিহ্ন দিবা। এবার সেই দুইটা পরস্পর মিলিত হবে, মিলিত হলে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। এখন এখানে বর্ণটা আমি কি দিছি? গোলাপি। গোলাপি। এখন গোলাপির মধ্যে লাল আছে না সাদা আছে? কোনোটাই নেই। কোনোটাই নেই, দুইটাই আছে। একটা নতুন বৈশিষ্ট্য। এখন এইটুক পর্যন্ত লেখা হয়েছে তোমাদের? না স্যার। একটু লিখে ফেলো দ্রুত। আচ্ছা, এই লকডাউন দিচ্ছে, বইমেলা খোলা, এখন বইমেলা যাই নাকি পুলিশ ধরবে? না স্যার, অ্যাম্বুলেন্স নিয়ে যেতে বলছে আর পুলিশ ধরবে না আপনাকে। পুলিশের গাড়ি করে বইমেলায় যাও, সমস্যা কি? স্যার সীমিত পরিসর এই ওয়ার্ডটাই অনেক বেশি কনফিউজিং। সীমিত দ্বারা কি বোঝায়? আল্লাহ জানে, আর ওরা ভালো জানে। সীমিত পরিসরে কলেজটা খুলে দিলে কাজ। সীমিত পরিসরে কলেজ খুলতে পারে, এটা দরকার। ওইটা পারে না যে সীমিত পরিসরে ক্লাস খুলবে। ওইটা তো হয়ে যাইতেছে। অক্টোবরে যদি খুইলা দিত স্যার, তাহলে এখন খালি অফ করে 6 মাস ক্লাস করে দিত। স্যার এখন যে বাড়লো ছুটি স্যার, তাও কি 4 মাস ক্লাস হবে নাকি স্যার? স্যার লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এবার আসো, এইটুক লিখার পরে তারপরে যে ব্যাখ্যা কালকের মতো বলো তো দেখি, কেউ একজন ব্যাখ্যাটা বলতে পারবা কিনা? হোমোজাইগাস হোমোজাইগাস লাল ও সাদা ফুলযুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন সংকরায়নের ফলে F1 বংশধরে যতগুলো উদ্ভিদ উৎপন্ন হবে তাদের ফিনোটাইপ গোলাপি আর জিনোটাইপ ক্যাপিটাল আর স্মল আর। কারণ কারণ লাল বর্ণের জন্য দায়ী প্রকট জিন না, এখানে তো- ক্যাপিটাল হ্যাঁ বলো বলো বলো। ক্যাপিটাল আর সম্পূর্ণভাবে নিজেকে প্রকাশ করতে ব্যর্থ হয়, তাই তাই প্রকট এবং সাদা উভয় মাঝামাঝি নতুন বর্ণ প্রকাশ। বৈশিষ্ট্য প্রকাশ পায়। গুড। তাহলে আজ ওই একই ব্যাখ্যা। তাহলে হোমোজাইগাস লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদ ও হোমোজাইগাস সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদের মধ্যে সংকরায়নের ফলে F1 বংশধরে যতগুলো উদ্ভিদ উৎপন্ন হবে তাদের ফেনোটাইপ হবে গোলাপি এবং জেনোটাইপ হবে ক্যাপিটাল আর স্মল আর। দেখো যা আছে তাই বলতেছি, তাদের ফেনোটাইপ হবে গোলাপি এবং জেনোটাইপ হবে ক্যাপিটাল আর স্মল আর। কারণ লাল বর্ণের জন্য দায়ী ক্যাপিটাল আর অসম্পূর্ণভাবে প্রকট, লাল বর্ণের জন্য দায়ী ক্যাপিটাল আর অসম্পূর্ণভাবে প্রকট। তাই প্রকট লাল ও প্রচ্ছন্ন সাদা উভয়ের মাঝামাঝি নতুন গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাই প্রকট লাল ও প্রচ্ছন্ন সাদা উভয়ের মাঝামাঝি নতুন গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ব্যাখ্যাটা যদি লিখো তাহলে নাম্বারটা আসবে। অনেকে ব্যাখ্যা লিখে না, নাম্বার দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও তুমি সেফ থাকবা। তাহলে হোমোজাইগাস লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদ ও হোমোজাইগাস সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদের মধ্যে সংকরায়নের ফলে
F1 বংশধরে যতগুলো উদ্ভিদ উৎপন্ন হবে তাদের ফিনোটাইপ হবে গোলাপি, জিনোটাইপ হবে ক্যাপিটাল আর স্মল আর। কারণ লাল বর্ণের জন্য দায়ী প্রকট ক্যাপিটাল আর অসম্পূর্ণ রূপে প্রকট, তাই প্রকট লাল ও প্রচ্ছন্ন সাদা উভয়ের মাঝামাঝি নতুন গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পায়। লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসো, এই প্রথম বংশধর শেষ, এবার আসো দ্বিতীয় বংশধর। দ্বিতীয় বংশধর বা F2 জন্য আমরা কিভাবে পাই জানো? কার কার মধ্যে ক্রস করে? F1 ও F1 এর মধ্যে। F1 এবং F1 এর যতগুলো উদ্ভিদ উৎপন্ন হয়েছে গোলাপি, এরা সবাই কি তোমার হচ্ছে এই এই সবাই কি হচ্ছে তোমার তোমার পুরুষ নাকি স্ত্রীও আছে? সবই আছে, সবই আছে স্যার। সবই আছে, পুরুষ উদ্ভিদও আছে, স্ত্রী উদ্ভিদও আছে। তাহলে F1 জনু বা F1 বংশধর এরা যখন পরস্পরের সাথে যৌন জননে অংশগ্রহণ করবে, আর এর আগে এরা কি তৈরি করবে? গ্যামিট তৈরি করবে। সরি, কই গেল? ও, এই যে এর আগে হচ্ছে এরা কি তৈরি করবে? পরস্পর গ্যামিট তৈরি করবে। এখন গ্যামিট ক্যাপিটাল আর স্মল আর এরা কি ডিপ্লয়েড অবস্থা নাকি হ্যাপ্লয়েড অবস্থা? ডিপ্লয়েড। এখান থেকে যখন গ্যামিট তৈরি হবে তখন ক্যাপিটাল আর স্মল আর দুইটা একসাথে থাকবে না আলাদা হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে পিতার ক্ষেত্রেও তারা ক্যাপিটাল আর স্মল আর গ্যামিট তৈরি করবে, মাতাও ক্যাপিটাল আর স্মল আর গ্যামিট তৈরি করবে। দুইটা আর, একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা স্মল আর দুইটা স্মল। এখন বলো তো এখানে দুইটা ক্যাপিটাল আর এর বর্ণ কি হবে? লাল, কারণ দুইটা কি, দুইটা স্মল আর এর বর্ণ কি হবে? সাদা। এবার বলো ক্যাপিটাল আর এবং স্মল আর এখানে বর্ণ গোলাপি হয়েছে কেন? লাল কেন হয় নাই বা সাদা কেন হয় নাই? আর সম্পূর্ণ প্রকট জিন সম্পূর্ণভাবে প্রকাশ। প্রকট না। হ্যাঁ, কারণ আর হচ্ছে অসম্পূর্ণরূপে প্রকট, সে নিজকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাই প্রকট এবং প্রচ্ছন্ন উভয়ের মাঝামাঝি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়। লিখছো একটু, পুরোটা একটু কমপ্লিট করে ফেলো। আশা করি বইয়ের সাইটে এটা পড়তে সুবিধা হবে তোমাদের। দ্রুত লিখে ফেলো। লিখছো? জি স্যার লিখছি। আচ্ছা, এবার হচ্ছে F2 বংশধর লেখার পরে জিনোটাইপিক অনুপাত ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল 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 স্মল স্মল স্মল। আচ্ছা, অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত লাল গোলাপি সাদা 1:2:1। এইটুক লেখার পর লিখবা F1, বলো তো কি লিখবা? লাস্ট ক্লাসে লিখেছি যে, বলো। F1 এ উৎপন্ন উদ্ভিদগুলোকে নিজেদের মধ্যে সংকরায়নের ফলে F2 বংশধরে লাল গোলাপি ও সাদা এর অনুপাত হয় 1:2:1। F1 এ উৎপন্ন উদ্ভিদগুলোকে, F1 এ উৎপন্ন, আরেকটু সুন্দর করে বলতে পারো, F1 এ উৎপন্ন গোলাপি উদ্ভিদগুলোকে, গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদগুলোকে নিজেদের মধ্যে সংকরায়নের ফলে, F1 এ উৎপন্ন গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদগুলোকে নিজেদের মধ্যে সংকরায়নের ফলে F2 বংশধরে লাল গোলাপি ও সাদা এর অনুপাত হয় 1:2:1। কারণ প্রকট আর লাল বর্ণের জন্য দায়ী ক্যাপিটাল আর অসম্পূর্ণ রূপে প্রকট, কারণ লাল বর্ণের জন্য দায়ী ক্যাপিটাল আর অসম্পূর্ণ রূপে প্রকট, তাই প্রকট লাল আর প্রচ্ছন্ন সাদা উভয়ের মাঝামাঝি গোলাপি বর্ণ প্রকাশ পায়। আর যদি আরেকটু বাড়াই লিখো তাহলে লিখতে পারো, যেমন ক্যাপিটাল আর হোমোজাইগাস অবস্থায় লাল বর্ণ প্রকাশ করে,
স্মল আর হোমোজাইগাস অবস্থায় সাদা বর্ণ প্রকাশ করে, আর ক্যাপিটাল আর অসম্পূর্ণরূপে প্রকট হওয়ার কারণে হেটারোজাইগাস অবস্থায় লাল এবং সাদা গোলাপি বর্ণের প্রকাশ পায়। এত ব্যাখ্যার প্রয়োজন নাই, কারণ এটা অনেক বড়, 3 মার্কের জন্য লিখতে গেলে অনেক সময় লেগে যায়, এত ব্যাখ্যার দরকার নেই, যত সংক্ষেপে পারো ব্যাখ্যা করে দিবা। তাহলে কমপ্লিট সবার প্রথম এই অসম্পূর্ণ প্রকটতা। তার কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার, নাই স্যার। আচ্ছা, তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, অসম্পূর্ণ প্রকটতা নাম শুনলেই মনে রাখতে হবে কোন সূত্রের ব্যতিক্রম? প্রথম প্রথম সূত্রের ব্যতিক্রম। এবং হচ্ছে এখানে প্রকট জিন অসম্পূর্ণ রূপে প্রকট, যার কারণে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় না, প্রকট ও প্রচ্ছন্ন উভয়ের মাঝামাঝি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়। আমি এখানে দিলাম হচ্ছে ধরো লাল এবং সাদা দিলাম, তোমার হচ্ছে পরীক্ষা এক্সাম্পল হয়তো আমি লম্বা এবং খাটো দিয়ে দিতে পারি, তাহলে লম্বা এবং খাটো এর মাঝারি বৈশিষ্ট্য কি হবে? এর মধ্যম বৈশিষ্ট্য কি হবে? মাঝারি। মাঝারি। ঠিক আছে, এরকম হতে পারে। তো এক এক ইয়ের ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে। অর্থাৎ তোমার মাথায় রাখতে হবে এখানে যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, প্রকট ও প্রচ্ছন্ন উভয়ের মাঝামাঝি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আর অনুপাত হবে 1:2:1। তাহলে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রকট জিন সম্পূর্ণরূপে নিজকে প্রকাশ করতে ব্যর্থ হয়, তাই F1 বংশধরের প্রকট জিন সম্পূর্ণরূপে নিজকে প্রকাশে ব্যর্থ হয়, তাই প্রকট ও প্রচ্ছন্ন উভয়ের মাঝামাঝি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। এক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত পরিবর্তিত হয়ে 3:1, প্রথম সূত্রের অনুপাত পরিবর্তিত হয়ে 3:1 এর পরিবর্তে 1:2:1 হয়। এক্সাম্পলটা মনে রাখতে হবে, হোমোজাইগাস লাল ফুলযুক্ত সন্ধ্যামালতী এবং হোমোজাইগাস সাদা ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদের মধ্যে সংকরায়নের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করা যায়। লাল বর্ণের জন্য দায়ী জিন, সাদা বর্ণের জন্য দায়ী জিন। হোমোজাইগাস লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদের জেনোটাইপ, সাদা ফুল বিশিষ্ট জেনোটাইপ। এরপর F1 বংশধর বের করে ব্যাখ্যাটা লিখবা কেন F1 এর বর্ণটা গোলাপি হয়েছে। এরপর এইভাবে F2 বংশধর আমরা পাবো কিভাবে? F1 এর সাথে F1 আগে গ্যামিট তৈরি করবে, F1 এর মধ্যে পিতা মাতা তারা মিলিত হয়ে লাল গোলাপি ও সাদার অনুপাত হয় 1:2:1। তারপর ব্যাখ্যা লিখতে হবে F1 এ উৎপন্ন বংশধরগুলোকে নিজেদের মধ্যে সংকরায়নের মাধ্যমে F2 বংশধরে লাল গোলাপি ও সাদার অনুপাত হয় 1:2:1, কারণ ক্যাপিটাল আর হোমোজাইগাস অবস্থায় লাল, স্মল আর হোমোজাইগাস অবস্থায় সাদা বর্ণ প্রকাশ করে। হেটারোজাইগাস অবস্থায় ক্যাপিটাল আর অসম্পূর্ণরূপে প্রকট হওয়ার কারণে লাল এবং সাদা উভয়ের মাঝামাঝি গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই এবার আসো আরো একটা ব্যতিক্রম, প্রথম সূত্রে আরো একটা ব্যতিক্রম, সমপ্রকটতা। সমপ্রকটতা কি বলছি বলতো? উভয়ের মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ পাবে নাকি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাবে নাকি উভয় সমানভাবে প্রকাশ পাবে? উভয় সমানভাবে প্রকাশ পাবে। এবার আসো আচ্ছা, সমপ্রকটতা হচ্ছে ওই একই, কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে F1 বংশধর মানে কি? হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? হোমোজাইগাস। F1 বংশধর কি হোমোজাইগাস না হেটারোজাইগাস? হেটারোজাইগাস বংশধরে অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় দুটি জিন বা অ্যালিল তারা প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়। এই যে প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের কথা বললাম, এই সম্পর্কটা মানে কি? এই প্রকট প্রচ্ছন্ন সম্পর্ক হচ্ছে প্রকট জিনটা প্রকাশ পাবে, প্রচ্ছন্নটা পাবে না, এটা হচ্ছে প্রকট প্রচ্ছন্ন সম্পর্ক। বাট যখন এরা প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে উভয় জিন সমানভাবে প্রকাশ পায়, তাকে বলা হয় সমপ্রকটতা। তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে হেটারোজাইগাস অবস্থায় অর্থাৎ F1 বংশধরে উভয় জিন বা অ্যালিল তারা প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়, এটাকে বলা হয় কি? সমপ্রকটতা। এবার আসো সমপ্রকটতার ব্যাখ্যা। সমপ্রকটতার ব্যাখ্যা হচ্ছে হোমোজাইগাস
আন্দালুসিয়ান। পৃথিবীর অধিকাংশই জীবই মেন্ডেলের প্রথম সূত্র মেনে চলে, কিন্তু কিছু জীবের মধ্যে এই কিছু জিন তারা ব্যতিক্রম বৈশিষ্ট্য প্রকাশ করে। তার মধ্যে একটা ছিল অসম্পূর্ণ প্রকটতা, আর একটা হচ্ছে সমপ্রকটতা। হোমোজাইগাস আন্দালুসিয়ান কালো বর্ণের মোরগ ও হোমোজাইগাস আন্দালুসিয়ান সাদা বর্ণের মুরগির মধ্যে সংকরায়নের মাধ্যমে সমপ্রকটতা ব্যাখ্যা করা যায়। হোমোজাইগাস আন্দালুসিয়ান কালো বর্ণের মোরগ ও হোমোজাইগাস আন্দালুসিয়ান সাদা বর্ণের মুরগির মধ্যে সংকরায়নের মাধ্যমে সমপ্রকটতা ব্যাখ্যা করা যায়। তাহলে বলতো এখানে বৈশিষ্ট্য কি কি আছে? কালো আর সাদা। কালো সাদা। তার মানে হচ্ছে কালো বর্ণের জন্য ধরি তাহলে আন্দালুসিয়ান কালো বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি, সাদা বর্ণের জন্য দায়ী জিন স্মল বি। তারপরে হচ্ছে জেনোটাইপ, হোমোজাইগাস কালো বর্ণের মোরগের জেনোটাইপ দুইটা ক্যাপিটাল বি, হোমোজাইগাস সাদা বর্ণের মুরগির জেনোটাইপ দুইটা স্মল বি। এরপর F1 বংশধর, পিতা মাতা, পিতা হচ্ছে কালো মাতা হচ্ছে সাদা, উল্টো করে ধরতে পারো জেনোটাইপ, এবং তারা গ্যামিট তৈরি করবে দুইটা, একটা বি দুইটা বি থেকে একটা বি, এবং সেই গ্যামিট দুইটা মিলিত হবে, মিলিত হয়ে তারা কি তৈরি করবে? জেনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি। আর ফেনোটাইপ যেহেতু এখানে নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, বলো তো? না। না স্যার। বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, বৈশিষ্ট্য হবে এমন কালোর মাঝে সাদা, কিসের মাঝে? অর্থাৎ পুরো বর্ণটা কালো, এর মাঝে মাঝে কি সাদা ছোপ 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 থাকবে, বা সাদা ছেকযুক্ত মুরগি থাকবে, কালোর মাঝে সাদা ছোপযুক্ত এরকম থাকবে। অর্থাৎ দেখবে তোমরা কিছু কিছু ছাগলের ক্ষেত্রে দেখা যায় তার পুরো বডিটা কালো, কিন্তু এর কালোর মাঝে কি সাদা 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 আছে, ঠিক আছে? তো এই বর্ণটা হবে এইরকম। তার মানে ওই যে কালোর মাঝে যে সাদা, তাহলে এখানে কি নতুন কোনো বৈশিষ্ট্য আসছে, নাকি হচ্ছে উভয় পুরাতন বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাইছে? পুরাতন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশ পেয়েছে। সমানভাবে প্রকাশ পাইছে, এটা হচ্ছে সমপ্রকটতা। এইটুক লেখা হয়েছে, লিখে ফেলো। সব কিন্তু একই স্টাইলের লেখা। এবার জেনেটিক্স এর কোনো কোশ্চেন আসে নাই মেডিকেলে। স্যার লেখা হয়েছে। লেখা শেষ? আচ্ছা, এবার ব্যাখ্যাটা কি লিখবা? হোমোজাইগাস আন্দালুসিয়ান কালো বর্ণের মোরগ ও হোমোজাইগাস আন্দালুসিয়ান সাদা বর্ণের মুরগির মধ্যে সংকরায়নের ফলে F1 বংশধরে যতগুলো কি মোরগ উৎপন্ন হবে নাকি মুরগি উৎপন্ন হবে? দুইটাই। দুইটাই সবই উৎপন্ন হবে স্যার, মোরগ মুরগি মুরগি। উৎপন্ন হবে, তাদের জেনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি, এবং ফিনোটাইপ হবে কালোর মাঝে সাদা চেকযুক্ত। ঠিক আছে, এইটুকু লিখো। লিখছো? এবার হচ্ছে কারণ, কালোর জন্য দায়ী প্রকট ক্যাপিটাল বি এবং সাদার জন্য দায়ী স্মল বি। কালোর জন্য দায়ী প্রকট ক্যাপিটাল বি এবং সাদার জন্য দায়ী প্রচ্ছন্ন স্মল বি। প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়।
ওই যে সংজ্ঞায় যেটা আছে সেটাই। কারণ কালোর জন্য দায়ী প্রকট ক্যাপিটাল বি এবং সাদার জন্য দায়ী প্রচ্ছন্ন স্মল বি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়। কমপ্লিট। লাস্ট লাইনটা আবার একটু বলুন তো স্যার। তাহলে হোমোজাইগাস আন্দালুসিয়ান কালো বর্ণের মোরগ ও হোমোজাইগাস আন্দালুসিয়ান সাদা বর্ণের মুরগির মধ্যে সংকরায়নের ফলে F1 বংশধরের যতগুলো মোরগ মুরগি উৎপন্ন হবে তাদের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি, ফিনোটাইপ হবে কালোর মাঝে সাদা চেকযুক্ত। কারণ কালোর জন্য দায়ী প্রকট ক্যাপিটাল বি এবং সাদার জন্য দায়ী প্রচ্ছন্ন স্মল বি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়। প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়। আমি এই যে কথাগুলো বলতেছি বইতে এরা এইভাবে লিখতে পারে না, অবাক লাগে। মন দিয়ে বলি অ্যান্সার। এইভাবেই তো লিখতে পারে, তাই না? স্যাররা বলুন। আপনাদের তো সিনিয়র টিচার মনে হয়। ভার্সিটির টিচার তো মনে করে পোলাপান সব পারে। ভার্সিটিতে গেলে বুঝছো, যদি কেউ বায়োলজি সাবজেক্ট নিয়ে পড়ো না, তখন হচ্ছে দেখবে জেনেটিক্স পড়াবে না তোমাদের। যদি কোনো টপিকসে এটা থাকে সূত্রগুলো দেখবে পড়াবে না, বলবে তোমরা আগে পড়ে আসছো। সে পুরাতন খাতা বের করা লাগবে। হ্যাঁ, এই খাতাগুলো তখন কাজে লাগবে, রেখে দিও। এই যে আমি যে সেল কেমিস্ট্রি পড়াই তোমাদের, সেল কেমিস্ট্রি পুরাটাই আছে। এই খাতাগুলো কাউরে দিও না, নিজের কাছে রেখে দিও। ভার্সিটিতে পড়ো, যেখানে পড়ো, জীবনে অনেক জায়গায় কাজে লাগবে, পরবর্তী জীবনে দেখবে কাজে লাগবে। বইতে সবই আছে, কিন্তু তুমি যেভাবে পড়ছো ওই জিনিসটা যদি তুমি আবার হাতে পাও, দেখবে হচ্ছে তোমার পড়তে ভালো লাগবে, এমন মনে হবে হ্যাঁ তুমি পড়ছো, কিন্তু নতুন পড়া পড়তে ভালো লাগবে। এবার আসে F2 বংশধর। তাহলে F2 বংশ আমরা কিভাবে পাবো? F1 এর সাথে মতো ক্যাপিটাল বি স্মল বি, তারা গ্যামিট তৈরি করবে, একটা ক্যাপিটাল একটা স্মল, পিতা মাতা ক্যাপিটাল স্মল। তাহলে কালো সাদা এবং চেকযুক্ত চেকযুক্ত, কালোর মাঝে সাদা চেকযুক্ত। আচ্ছা, যদি আমি হচ্ছে এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে প্রকটটা হচ্ছে কি বলতো? ক্যাপিটাল না ক্যাপিটাল বি স্যার। ক্যাপিটাল, এই জন্য কালোটা বেশি, এর মাঝে মাঝে কি সাদা। যদি আমি প্রকটটা সাদা ধরি তাহলে কি সাদার মাঝে কালো চেকযুক্ত হবে স্যার। এইভাবে একটু মাথায় রাখতে হবে। তারপর জেনোটাইপিক অনুপাত, ফেনোটাইপিক অনুপাত লিখছো, এইটুক লিখো। সেগুলো আগে দিয়ে দিতে পারতেন স্যার, তাহলে আমার সুবিধা হতো। কোনটা? না, এই স্লাইডগুলো স্যার। তোমরা যে অলস। স্যার F2 এর সাথে F1 এর ক্রস করলে কি হবে? মানে F2 এর সাথে F1? জি স্যার, F2 এর সাথে F1। এর সাথে F2 এর বলতে F2 এর কোনটার সাথে করবা? F2 তে তো অনেক রকম তৈরি হয়। চেক যুক্ত মানে বিবি। তাহলে মানে তো F2 এর সাথে F1 মানে F1 এর সাথে F1 ই তো। F2 তে চেক যুক্ত যেটা, F1 ও তো সেটাই। ও মানে কি ঘুরে উল্টে সব একই জিনিস হয়ে যায়? ঠিক আছে, একই হবে। এখন F2 এর সাথে F1 করতে হলে তোমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে হবে। যেমন এই ক্যাপিটাল, এই F1 এর সাথে ক্যাপিটাল স্মল, F1 এর সাথে এই দুইটার, F1 এর সাথে আবার এই দুইটার, সবগুলো আলাদা আলাদা, এত প্রয়োজন নাই। তখন ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যায়। আমরা এগুলা করি ভার্সিটিতে যখন এই এটা আছে তোমার, এই যে হাইব্রিড প্ল্যান্ট উৎপাদন করে না, তখন এই ক্রস গুলো করতে হয়, এগুলোর হিসাব করতে হয়, বিশাল ক্যালকুলেশন। এটার সাথে এটার সাথে এটা ক্রস করলে কি হবে, এটার সাথে এটা ক্রস করলে কি হবে। মজা আছে, যদি কেউ বুঝে তাহলে মজা, আর যদি না বুঝে তাহলে ভালো লাগে না। এই জেনেটিক্সটা হচ্ছে যে কোনো ভার্সিটিতে যখন যাবা দেখবা সিনিয়র টিচাররা জেনেটিক্স সাধারণত কেউ পড়াইতে চায় না বা পড়ায় না, জুনিয়র টিচারদের দিয়ে দেয়। সব জায়গাতেই স্যার এরকম, মানে 2 নাম্বারই।
এর কারণ হচ্ছে কি আমি বলি, এর কারণ হচ্ছে সিনিয়র যারা আগের যারা টিচার তারা কিন্তু জেনেটিক্স এত কিছু পড়ে নাই, বা এদের জিন সম্পর্কে এই ধারণাগুলো খুব কম। তারা কনভেনশনাল মেথডটা পড়ছে, মূলত জাস্ট ক্রোমোজোম পর্যন্ত পড়ছে। বাট এখন যারা হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে এরা হচ্ছে জেনেটিক্স পড়ে বড় হচ্ছে, এই জন্য এরা খুব ভালো পারে আর কি। এই জন্য আমাদের ভার্সিটি দেখতাম যে একবারে পরেই হচ্ছে এটা ধরাই দিত। আচ্ছা, লিখা হয়েছে না? জি স্যার হয়েছে। আচ্ছা, এবার আসো ওই একই কথা। তাহলে হচ্ছে F1 এ উৎপন্ন কালোর মাঝে সাদা চেকযুক্ত উদ্ভিদগুলোকে নিজেদের, উদ্ভিদ না প্রাণী, প্রাণী মোরগ মুরগিগুলোকে নিজেদের মধ্যে সংকরায়নের ফলে F2 বংশধরে কালোর মাঝে সাদা চেকযুক্ত এবং সাদা এর অনুপাত হয় 1:2:1। এইটুক লিখো। সাদা অনুপাত হয় 1:2:1। কারণ ক্যাপিটাল বি হোমোজাইগাস অবস্থায় কালো বর্ণ, সাউন্ড আসতেছে স্যার। ক্যাপিটাল বি হোমোজাইগাস অবস্থায় কালো বর্ণ প্রকাশ করে, স্মল বি হোমোজাইগাস অবস্থায় সাদা বর্ণ প্রকাশ করে। ক্যাপিটাল বি হোমোজাইগাস অবস্থায় কালো বর্ণ প্রকাশ করে, স্মল বি হোমোজাইগাস অবস্থায় সাদা বর্ণ প্রকাশ করে। এবং হেটেরোজাইগাস অবস্থায় ক্যাপিটাল বি এবং স্মল বি তারা প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়, সমানভাবে প্রকাশ পায় এবং কালোর মাঝে সাদা চেকযুক্ত বৈশিষ্ট্য প্রকাশ করে। হেটেরোজাইগাস অবস্থায় প্রকট ক্যাপিটাল বি এবং প্রচ্ছন্ন স্মল বি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে, প্রকট ক্যাপিটাল বি এবং প্রচ্ছন্ন স্মল বি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে, প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায় এবং কালোর মাঝে সাদা চেকযুক্ত বৈশিষ্ট্য প্রকাশ করে। এই শেষ। দেখছো? জি স্যার শেষ। আচ্ছা, তাহলে সমপ্রকটতা হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে হেটেরোজাইগাস অবস্থায় অথবা F1 বংশধরে, হেটেরোজাইগাস অবস্থায় F1 বংশধরে দুটি জিন বা অ্যালিল প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়। এটিকে বলা হয় সমপ্রকটতা। সমপ্রকটতার জন্য মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 3:1 পরিবর্তে কত হয়? 1:2:1। বিশুদ্ধ হোমোজাইগাস আন্দালুসিয়ান কালো বর্ণের মোরগ এবং সাদা বর্ণের মুরগির মধ্যে সংকরায়নের মাধ্যমে সমপ্রকটতা ব্যাখ্যা করা যায়। ধরি কালো বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি, সাদা স্মল বি। হোমোজাইগাস কালো বর্ণের জিনোটাইপ দুইটাই ক্যাপিটাল বি, সাদা বর্ণের দুইটাই স্মল বি। এরপর F1 বংশধর। F1 বংশধরের সবগুলো হবে কালোর মাঝে সাদা চেকযুক্ত, কারণ কালোর জন্য দায়ী প্রকট ক্যাপিটাল বি, সাদার জন্য দায়ী প্রচ্ছন্ন স্মল বি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয়ে সমানভাবে প্রকাশ পায়। এরপর F2 বংশধর কালোর মাঝে সাদা এবং সাদা এর অনুপাত 1:2:1। কারণ ওই একই, ক্যাপিটাল বি প্রকট ক্যাপিটাল বি হোমোজাইগাস অবস্থায় কালো, প্রচ্ছন্ন স্মল বি হোমোজাইগাস অবস্থায় সাদা, এবং হেটেরোজাইগাস অবস্থায় কালোর জন্য দায়ী ক্যাপিটাল বি, সাদার জন্য দায়ী স্মল বি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের ভিত্তিতে প্রকাশিত না হয় সমানভাবে প্রকাশ পেয়ে কালোর মাঝে সাদা চেকযুক্ত বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে? জি স্যার। স্যার হোমোজাইগাস মানে কি স্যার? হোমোজাইগাস মানে একই রকম না? তুমি লাস্ট ক্লাসে কইছিলা? লাস্ট ক্লাসে আমি স্যার ছিলাম না স্যার, বললাম না নেটের সমস্যা ছিল।
হোমোজাইগাস মানে হচ্ছে একই রকম, এই যে হোমোজাইগাস, এই হ্যাঁ স্যার, তাহলে স্যার বইয়ে লেখা আছে স্যার যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, এর মানে কি? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এখন তোমার আমি এগুলো কেমনি বোঝাবো কও তো ভাই? প্রথম ক্লাসে এটা ছিল, তুমি প্রথম ক্লাস করো নাই। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কালো সাদা, এটা হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, কালো সাদা এক জোড়া। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কালো, ওই জন্য আমরা কালো সাদা নিচ্ছি বারবার, আর এই সাদা গোলাপি নিচ্ছি। এবার আসো লিথাল জিন বা মারণ জিন, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। লিথাল জিন, লিথাল জিন বা মারণ জিন, এটা হচ্ছে প্রথমে আসো লিথাল জিনের সংজ্ঞা। যেসব জিন তোমার হচ্ছে হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, যেসব জিন হোমোজাইগাস অবস্থায়, অর্থাৎ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায় তাদেরকে বলা হয় লিথাল জিন। অর্থাৎ কোনো একটা জিন এটা যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে ওই জীবের কি ঘটবে? মৃত্যু ঘটবে। ধরো তোমার পিতার কাছ থেকে তুমি একটা জিন পাইলা এটা, এবং মাতার কাছ থেকে ওই একই জিনটা পাইলা, এবং তোমার মধ্যে যদি এই দুইটা জিন আসে হোমোজাইগাস অবস্থায় আছে, তাহলে তুমি বেঁচে থাকবে না মারা যাবা? মারা যাবো। মারা যাবো। তোমার পিতার কাছ থেকে এল পাইলা, মাতার কাছ থেকে ধরো হচ্ছে পাইলা না, তার মানে তোমার কাছে একটা আছে, তখন তুমি কি মারা যাবা। তাহলে লিথাল জিন হচ্ছে তোমার হচ্ছে হোমোজাইগাস অবস্থায়, যেসব জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায় তাকে বলা হয় লিথাল জিন। যেসব জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায় তাকে বলা হয় লিথাল জিন। আচ্ছা, আমাদের একটা প্রশ্নের অ্যান্সার দাও। প্রকট বৈশিষ্ট্য কখন প্রকাশ পায়, হোমোজাইগাস অবস্থায় না হেটেরোজাইগাস অবস্থায়? হেটারোজাইগাস। হেটারোজাইগাস। প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় না? পাই স্যার। দুইটাতেই তো প্রায়। তেমনি প্রকট লিথাল জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। যেহেতু প্রকট জিন হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, তার মানে প্রকট লিথাল জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। যেমন তোমার পিতার কাছে ধরো একটা ক্যাপিটাল এল আছে, তার মানে এটা একটা প্রকট লিথাল জিন। মাতার কাছে ধরো নাই, তোমার কাছে এই ক্যাপিটাল এলটা তোমার বৈশিষ্ট্যের মধ্যে চলে আসছে, তার মানে কি তুমি বেঁচে থাকবে না মারা যাবা? মারা যাবো স্যার। মারা যাওয়া। এটা প্রকট জিন। প্রকট জিন হেটারোজাইগাস অবস্থায়, অর্থাৎ একটা থাকলেও সেটার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে। তাহলে প্রকট লিথাল জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। বুঝছো না বুঝো নাই রে? স্যার মৃত্যু ঘটাবে কেন বুঝে স্যার? গেছি, ওটা স্যার যে কারণে সেটা বলবো। কি বলছো? স্যার মৃত্যু ঘটাবে কেন? জিন ধরেন যে স্যার মানে বর্ণে চেঞ্জ করবে, ইয়া করবে। ঘটায় কেন বেসিকটা বুঝো, পরে না বুঝবে কেন মৃত্যু ঘটায়। প্রকট লিথাল জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। আচ্ছা আমাকে বলো, এই জীবটা পৃথিবীতে আছে নাকি নাই? নাই। এটা এটা কি জিন, প্রকট না প্রচ্ছন্ন? প্রকট। প্রকট। প্রকট লিথাল জিন, তার মানে এটা আছে? নাই স্যার। না, এটাও নেই। এটা নাই নাই। এটা নাই নাই। নাই। এটা আছে? জি স্যার। আছে আছে, এটা আছে, এটাও আছে। আছে। এখন বলো তো, প্রকট লিথাল জিন ধারণকারী কোন জীব পৃথিবীতে আছে? না স্যার। না স্যার। তার মানে প্রকট লিথাল জিনের অস্তিত্বই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা শব্দ। যদিও থাকতো সে ভ্রূণ অবস্থায় মারা গেছে, তার মানে পৃথিবীতে তুমি প্রকট লিথাল জিনের কোনো অস্তিত্ব খুঁজে পাবা নাকি পাবা না? পাবো না। পাবো না। তাহলে প্রকট লিথাল জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। তার মানে কোন জীবে যদি প্রকট লিথাল জিনটা থাকে, হোক সেটা হোমোজাইগাস হোক সেটা হেটারোজাইগাস, তার মানে ওই জীবটা আছে নাকি নাই? নাই স্যার, নাই। তাহলে প্রকট লিথাল জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। এবার আসো প্রচ্ছন্ন লিথাল জিন। প্রচ্ছন্ন জিন কখন প্রকাশ পায়, হোমোজাইগাস অবস্থায় না হেটারোজাইগাস অবস্থায়? হোমো। প্রচ্ছন্ন জিন কি হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ পায়? না স্যার। না, হেটারোজাইগাস অবস্থায় কোনটা প্রকাশ পায়? প্রকট। প্রকট জিন। তাহলে ধরো
এই জীবটা পৃথিবীতে আছে নাকি নাই? নাই নাই স্যার। নাই, এটা মরে গেছে। আছে। নাই। আছে, কারণ এখানে লিথাল জিন আছে, আছে। কিন্তু লিথাল জিনের কি কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে? না স্যার, পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে যে স্যার, এই যে হোমোজাইগাস। এটা হোমোজাইগাস, এটারও জায়গাস। এটারও জায়গাস। এবং কি জিন? প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন। এই জীবটা পৃথিবীতে আছে নাকি নাই? আছে। আছে। প্রচ্ছন্ন জিন, হেটেরোজাইগাস। এটা এটারও জায়গাস। নাই স্যার। নাই। নাই, কারণ নাই। হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, হেটেরোজাইগাস অবস্থায় ঘটায় না স্যার, ঘটায় না না। স্যার। তাহলে এই পৃথিবীতে যদি লিথাল জিন ধারণকারী কোনো জীব থাকে, এবং সেই লিথাল জিনটা কি জিন? প্রকট লিথাল জিন না প্রচ্ছন্ন লিথাল জিন? প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন লিথাল জিন। কি অবস্থায় আছে? হেটারোজাইগাস। এটারও জায়গাস। এবার আসো, লিথাল জিনের কারণে কেন জীবের মৃত্যু ঘটায়? কারণ লিথাল জিন হচ্ছে এক ধরনের টক্সিক বা বিষাক্ত প্রোটিন তৈরি করে, যা ভ্রূণ অবস্থায়, আমরা জানি প্রত্যেকটা জিন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি করে? প্রোটিন। প্রোটিন তৈরি করে। এই লিথাল জিনটা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় একটা বিষাক্ত প্রোটিন তৈরি করে, যার কারণে ওই ভ্রূণ অবস্থায় ওই জীবের মৃত্যু ঘটে। যদি কোনো জীব বেঁচে থাকে, তাহলে বয়স বৃদ্ধির সাথে সাথে ওই লিথাল জিনটা তার হচ্ছে অ্যাবনর্মালিটি তৈরি করে এবং হচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত করে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে লিথাল জিনের কারণে ভ্রূণ অবস্থায় জীবের মৃত্যু ঘটে, অথবা বয়স বৃদ্ধির সাথে সাথেও প্রকাশ পেতে পারে। এই লিথাল জিনের কারণে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1 পরিবর্তে কত হয়? 2:1। 2 এখন এখানে কি একটা কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। কমে গেছে। কেন কমে গেছে? কারণ লিথাল জিনের কারণে ওই জীবের কিছু জীব কি হয়েছে? মারা গেছে। তো লিথাল জিনের কারণে দ্বিতীয় সূত্রের অনুপাত 3:1 পরিবর্তে 2:1 হয়। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, এই জীবটা পৃথিবীতে আছে নাকি নাই? আছে। স্যার। এবং এখানে যে লিথাল জিনটা আছে, এটা কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হেটারোজাইগাস। হেটারোজাইগাস। হেটেরোজাইগাস অবস্থা। এখন একটা হেটেরোজাইগাস জীব কোত্থেকে উৎপন্ন হয়? আমরা জানি, খুব ভালো করেই জানি, দুইটা কিসের মিলনে? হোমোজাইগাস। হোমোজাইগাসের মিলন। দুইটা হোমোজাইগাসের মিলনে। তার মানে এই যে ক্যাপিটাল ওয়াই এক্স এল, এটা যে আসছে, এটা দুইটার হোমোজাইগাসের মিলনে আসছে, তাই তো? জি স্যার। স্যার না, হোমোজাইগাস হলে তো ওয়াইএল এক্সেল থাকতো, তাহলে মারা যেত এটা। আচ্ছা, আর শেষ করিনি আমি, দেখো বুঝো কি। তার মানে এই ক্যাপিটাল ওয়াই এলটা এখান থেকেই তো আসছে, নাকি অন্য কোথাও থেকে আসার সম্ভাবনা আছে? ওখান থেকে আসছে। হেটারোজাইগাস থেকেও আসতো। এখান থেকেই তো আসছে। আচ্ছা, এটা না দিয়ে আরেকটু সহজ এক্সাম্পল দিই। ধরো এটা কালো, একটা হচ্ছে ক্যাপিটাল বি, এটা হচ্ছে স্মল বি, এটা হচ্ছে লিথাল জিন। এটার বর্ণ হচ্ছে কালো, এই জীবের বর্ণ কি? কালো। এবং এর মধ্যে লিথাল জিন আছে, কি অবস্থায় আছে? হোমোজাইগাস না হেটেরোজাইগাস? এটারও জায়গাস। হেটেরোজাইগাস। এখন এই হেটেরোজাইগাস যে জীবটা, এটা কিসের মিলনে উৎপন্ন হয়েছে? দুইটা কিসের মিলনে? হোমোজাইগাস। হোমোজাইগাসের মিলনে। তাহলে হোমোজাইগাস কি কি? ক্যাপিটাল বি, বি, ক্যাপিটাল বি, স্মল আর বি। হচ্ছে যে এখান থেকেই তো আসছে নাকি, নাকি অন্য কোনো ভাবে আসছে? না স্যার, এখান থেকেই আসছে। হ্যাঁ। এখন বলো, এই জীবটা পৃথিবীতে আছে নাকি নাই? নাই স্যার। নাই স্যার। কিভাবে ওইটা তো নাই। তৈরি করলো? সেটাই স্যার বুঝতেছি না, মানে তো ঝামেলা। তার মানে হচ্ছে এই জীবটা তো পৃথিবীতে নাই, তার প্রজনন, বিয়ে শাদী করা তো কোনো প্রশ্নই আসে না, সে ভ্রূণ অবস্থায় মারা গেছে। তাহলে এটা কিভাবে আসছে বলো?
সুপ্ত দুইটাই অবস্থায় ছিল। হেডারও জায়গা আছে। সুপ্ত অবস্থায় না, এইসব ভুয়া কথা, ফালতু কথা বলে না। সুপ্ত অবস্থায় বলতে কিছু নেই। দুইটাই হেডারও জায়গা থেকে আসছে। হ্যাঁ, সেই হেটারোজাইগাসটা কোত্থেকে আসছে? হোমোজাইগাস থেকে। ফাইনালি তো হেটারো হোমোজাইগাস থেকে। এখন সেই হোমোজাইগাস জীব কি পৃথিবীতে আছে? না স্যার, তাহলে স্যার বাহক থেকে আসছে স্যার। আবার কয় বাহক থেকে। বাহক মানেই তো হেটারোজাইগাস। সেই হেটারোজাইগাস কোত্থেকে আসছে? ওসব বলে দেন তো। এগুলো একটা জিন কিভাবে পরিবর্তন হয় বা একটা নতুন জিন কিভাবে মিউটেশন থেকে স্যার। মিউটেশনের মাধ্যমে। অর্থাৎ ধরো হচ্ছে তুমি খুব আরাম করে ঘুরে বেড়াইতেছো, ঠিক আছে, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ঘুরে বেড়াইতেছো, হঠাৎ করে তোমার সেখানে রেডিয়েশন হলো, কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় তোমার বায়ুতে যে ওজোন স্তর সেটা বেশি ক্ষয় হয়, আলট্রাভায়োলেট রে আসলো, তোমার এখানে একটা লিথাল জিন তৈরি হয়ে গেল, একটা জিনের মিউটেশন হয়ে গেল, মিউটেশন হয়ে সেটা লিথাল জিন হয়ে গেল। তার মানে এই যে লিথাল জিনটা আমাদের বডিতে বা কোনো জীবের দেহে যদি আসে, সেটা কিসের মাধ্যমে আসতে পারে? মিউটেশন। মিউটেশনের মাধ্যমে। তার মানে লিথাল জিন হচ্ছে এক প্রকার মিউটেন্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। যদি ওই লিথাল জিনটা ধরো হচ্ছে প্রকট হয়, তার মানে কি তুমি সাথে সাথে অল্প কিছুদিনের মধ্যেই কি মারা যাবা। আর যদি ওই লিথাল জিনটা প্রচ্ছন্ন হয়, তাহলে তুমি মারবা না, মরে যাবা না, তুমি ভালো থাকবা, কিন্তু পরবর্তী বংশধরে তুমি এই জিনটা কি করবা? বহন করবা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে লিথাল জিনের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়তে হবে। লিথাল জিন হচ্ছে হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। লিথাল জিন এক প্রকার মিউট্যান্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। লিথাল জিনের কারণে ভ্রূণ অবস্থায় জীবের মৃত্যু ঘটে। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রকাশ পায়। লিথাল জিনের কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রথম সূত্রের অনুপাত 3:1 এর পরিবর্তে কয় অনুপাত 1 হয়? 2:1। যাও এবার 2:1। বাকিটা পড়ো। ক্লাস কয়টা শুরু হবে? আচ্ছা, ক্লাস হচ্ছে 6:40। 6:40 শুরু হবে। স্যার এগুলোর পিডিএফ দিয়ে দিলে নোট করতে সুবিধা হতো।
এই সবাই আছো? জি স্যার। জি স্যার আছি। আচ্ছা, তাহলে আমরা পড়তেছি হচ্ছে লিথাল জিন। তাহলে পৃথিবীতে যদি লিথাল জিন ধারণকারী কোনো জীব থাকে, সেই জীবের মধ্যে যে লিথাল জিনটা আছে সেটা কি হোমোজাইগাস অবস্থায় আছে না হেটারোজাইগাস অবস্থায় আছে? হেটারো কি হেটারোজাইগাস। এখন জাইগাস। প্রকট লিথাল জিন না প্রচ্ছন্ন লিথাল জিন? প্রচ্ছন্ন লিথাল জিন। লিথাল জিন, আচ্ছা। তাহলে আসো এই লিথাল জিনের ব্যাখ্যা। হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে, অর্থাৎ গবেষণায় এ পর্যন্ত পৃথিবীর মধ্যে অনেক জীব, সব জীব নিয়ে তো আর গবেষণা করা সম্ভব নয় এইভাবে, তবে হলুদ বর্ণের কিছু ইঁদুর আছে যাদের মধ্যে এই লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটা এমসিকিউ কোশ্চেনে আসতে পারে যে কোন ধরনের ইঁদুরের মধ্যে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করা যায়? হলুদ বর্ণের হলুদ ইঁদুর। এবং দুটি হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে যেহেতু লিথাল জিনটা আছে, তার মানে হলুদ বর্ণের ইঁদুরটার যে লিথাল জিন সেটা কি হোমোজাইগাসে আছে না হেটারোজাইগাসে? হেটারোজাইগাসে আছে। হেটারোজাইগাস অবস্থায় আছে। তার মানে দুটি হেটারোজাইগাস হলুদ বর্ণের ইঁদুর। বর্ণটা হলুদ হবে কিন্তু জীবটা কি আছে? হেটারোজাইগাস। যেমন ধরো এটা ক্যাপিটাল ওয়াই, এটা হলুদ বর্ণের জন্য দায়ী, এটা স্মল ওয়াই, এটা মেটে বর্ণের জন্য দায়ী। এখন ধরো যে লিথাল জিনটা আছে এই হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে, তার মানে ক্যাপিটাল ওয়াইতে আছে, ঠিক আছে? তাহলে এই ক্যাপিটাল ওয়াই এটা আছে জীবটা পৃথিবীতে এইভাবে অবস্থায় বেঁচে আছে নাকি কোনটা? এই জীবটা বেঁচে আছে নাকি এটা? এটাও হলুদ, এটাও হলুদ, কোনটা বেঁচে আছে? চেষ্টা। নিচেরটা। হেটারোজাইগাস অবস্থায় আছে। তার মানে পৃথিবীতে যদি লিথাল জিন ধারণকারী কোনো জীব থেকে থাকে সেটা কি অবস্থায় আছে? হেটারোজাইগাস। 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 আমরা যদি ক্রস করে ব্যাখ্যা করতে যাই, মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী আমরা যেমন হোমোজাইগাসের মধ্যে ব্যাখ্যা করছি, এখানে সেটা খাটবে হোমোজাইগাসের সাথে ক্রস করা? না স্যার। না, এখানে আমাদের না স্যার হবে না। ক্রসিংটা হবে কার মধ্যে? হেটারোজাইগাস। হেটারোজাইগাসের মধ্যে। তার মানে দুটি হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে সংকরায়নের মাধ্যমে লিথাল জিনের প্রভাব ব্যাখ্যা করা যায়। ধরি হলুদ বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল ওয়াই, মেটে বর্ণের জন্য দায়ী জিন স্মল ওয়াই। সুতরাং হলুদ বর্ণের ইঁদুরের জেনোটাইপ দুইটা ক্যাপিটাল ওয়াই, হোমোজাইগাস মেটে বর্ণের ইঁদুরের জেনোটাইপ দুইটা স্মল ওয়াই। আর হেটারোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জেনোটাইপ একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই। বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে প্রকট লিথাল জিন ক্যাপিটাল এল, আর হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে প্রচ্ছন্ন লিথাল জিন স্মল এল। এখন বলতো প্রকট লিথাল জিন ধারণকারী হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুর দুইটাই ক্যাপিটাল এল, এই জীবটা আছে নাকি মারা গেছে? মারা গেছে। প্রকট লিথাল জিন ধারণকারী হেটারোজাইগাস হলুদ বর্ণের, যেহেতু প্রকট লিথাল জিন, এটা আছে না এটাও মারা গেছে? বেঁচে আছে। মারা গেছে স্যার। এটা ক্যাপিটাল এল হবে, প্রকট ক্যাপিটাল এল। এই জীবটা আছে নাকি মারা গেছে? মারা গেছে স্যার। মারা গেছে। কারণ লিথাল জিনটা প্রকট জিন হোমোজাইগাসও প্রকাশ পায়, হেটারোজাইগাসও প্রকাশ, তার মানে এটাও নাই। এবার আসো প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জেনোটাইপ, এটা আছে না এটাও মারা গেছে? মারা গেছে। মারা যাচ্ছে স্যার। তার মানে পৃথিবীতে যদি কোনো হলুদ বর্ণের ইঁদুর, লিথাল জিন ধারণকারী হলুদ বর্ণের ইঁদুর থাকে, তাহলে সেটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী হেটারোজাইগাস হলুদ বর্ণের ইঁদুর। এই জীবটাই পৃথিবীতে আছে এবং এটা কি হিসাবে কাজ করতেছে? লিথাল বাহক। তার মানে আমরা যদি লিথাল জিনের ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের কার কার মধ্যে ক্রস হবে? প্রচ্ছন্ন আর হেটারোজাইগাস। প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী হেটারোজাইগাস হলুদ বর্ণের ইঁদুর। বুঝতে পারছো এইটুকু? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা লিখা লাগবে? এটা তো ব্যাখ্যা করছি এতক্ষণ। লেখা নেই স্যার একটু। আচ্ছা, লিখে নাও।
স্যার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এবার আসো ব্যাখ্যা। সুতরাং প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী হেটারোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে সংকরায়নের মাধ্যমে লিথাল জিনের প্রভাব ব্যাখ্যা করা যায়। সুতরাং প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী হেটারোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে সংকরায়নের মাধ্যমে লিথাল জিনের প্রভাব ব্যাখ্যা করা যায়। সুতরাং প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী হেটারোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জেনোটাইপ ক্যাপিটাল ওয়াই স্মল এল স্মল ওয়াই, যেটা হচ্ছে কি F1। এবার F2 কিভাবে বের করবো? তার মানে এখানে আমাদের F1 বের করতে হবে না, কারণ পৃথিবীতে লিথাল জিন ধারণকারী যে জীবগুলো আছে তারা কি অবস্থায় আছে? অলরেডি তারা অলরেডি F1 অবস্থায় আছে, এই জন্য আমাদের আর F1 বের করার প্রয়োজন নাই। এবার হচ্ছে F2। F2 কিভাবে হবে? F1 ইন্টু F1। তাহলে F1 এ যে গ্যামিট তৈরি করলো ক্যাপিটাল ওয়াই স্মল এল স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল এল স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল এল স্মল ওয়াই। এখন দেখো দুইটাই ক্যাপিটাল ওয়াই স্মল এল, তার মানে এখানে প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী কি অবস্থায় আছে? মৃত। হোমোজাইগাস। তাই এই জীবটা ভ্রূণ অবস্থায় মারা যাবে। আর এটার বর্ণ হলুদ হবে, কিন্তু এটা লিথাল জিনের বাহক। এরও বর্ণ হলুদ, লিথাল জিনের বাহক। আর এই হচ্ছে কি বর্ণের? মেটে বর্ণের। ঠিক আছে, তার মানে ফেনোটাইপিক অনুপাত হচ্ছে হলুদ ইন্টু মেটে হচ্ছে 2:1। এইটুক লিখে ফেলো। স্যার লিখছি স্যার। লেখা হয়েছে? জি স্যার হয়েছে স্যার। তাহলে হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে সংকরায়নের ফলে হলুদ এবং মেটের অনুপাত হয় 2:1। কারণ হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, আর হেটারোজাইগাস অবস্থায় কি জীবের মৃত্যু ঘটায় না। তাই কত পার্সেন্ট ইঁদুর ভ্রূণ অবস্থায় মারা যায়? 25%। কারণ প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, তাই 25% ইঁদুর ভ্রূণ অবস্থায় মারা যায়। তাহলে এই হচ্ছে লিথাল জিনের ব্যাখ্যা। লিথাল জিনটা সিকিউতে খুব একটা আসে না, তবে একটু মানে যেভাবে পড়াইছে এইভাবেই পড়ো। প্রথমে লিথাল জিনের সংজ্ঞা, এরপর লিথাল জিনের বৈশিষ্ট্য, এরপর লিথাল জিনের অর্থাৎ কিভাবে মৃত্যু ঘটায় এটা ব্যাখ্যা করার জন্য আমরা হলুদ বর্ণের ইঁদুর নিলাম, মেটে বর্ণের ইঁদুর আমি এখানে কেন লিথাল জিন দেখাই নাই বলতো?
মেটাবর্ণ ইঁদুরে কেন লিথাল জিনটা দেখানো হয় নাই? ওদের লিথাল জিন ধারণ করে না। লিথাল জিন শুধুমাত্র হলুদ বর্ণের ইঁদুরেই পাওয়া যায়। তার মানে প্রকট প্রচ্ছন্ন যেই লিথাল জিনই হোক সেটা হলুদ বর্ণে পাওয়া যায়। প্রকট হলে হোমোজাইগাস সেটার অবস্থায় মারা যায়, প্রচ্ছন্ন হোমোজাইগাস মারা যায়। শুধুমাত্র প্রচ্ছন্ন লিথাল জিন ধারণকারী হেটেরোজাইগাস ইঁদুর পৃথিবীতে বেঁচে থাকবে এবং তারা লিথাল জিন বহন করবে। এবার এই লিথাল জিন বহনকারী হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে সংকরায়নের মাধ্যমে হলুদ এবং মেটের অনুপাত হয় 2:1, কারণ 25% ইঁদুর হোমোজাইগাস লিথাল জিনের কারণে ভ্রূণ অবস্থায় মারা যায়। শেষ। কার কোনো কোশ্চেন আছে আর? স্যার আচ্ছা, দেখি এবার মনে আছে কিনা তোমাদের। প্রথম সূত্র হচ্ছে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য? একটু রেসপন্স করো। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। কোন জিনটা প্রকাশ পাবে? প্রকট জিন। প্রকট জিন। অনুপাত কত হবে? 3:1। আর প্রথম সূত্রের ব্যাখ্যা করার জন্য এক্সাম্পল কি ছিল? লম্বা হোমোজাইগাস লম্বা মটরশুঁটি আর খাটো মটরশুঁটি। এবার আসো প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার প্রথম বৈশিষ্ট্য কি? প্রকট জিন কি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না না পারে না? স্যার, পারে না। পারে না। তার কারণে প্রকট প্রচ্ছন্ন উভয়ের কি উভয় বৈশিষ্ট্য প্রকাশ পায় নাকি মাঝামাঝি নতুন বৈশিষ্ট্য? মাঝামাঝি নতুন বৈশিষ্ট্য। মাঝামাঝি নতুন। আর অনুপাত কত হয়? 1:2:1। 1:2:1। এক্ষেত্রে এক্সাম্পল কি ছিল অসম্পূর্ণ প্রকটতায়? সন্ধ্যা মালতী স্যার, সাদা ফুলযুক্ত এবং লাল। লাল ফুলযুক্ত উদ্ভিদ। এবার সমপ্রকটতা। সমপ্রকটতার মধ্যে কি নতুন বৈশিষ্ট্য আসে নাকি প্রকট প্রচ্ছন্ন উভয় সমানভাবে স্যার প্রকট প্রচ্ছন্ন উভয়ের সমান। উভয় সমানভাবে প্রকট? আর সমপ্রকটতা হচ্ছে অনুপাতে হচ্ছে ওই একই 1:2:1। আর এই একটা বিপরীত বৈশিষ্ট্য এক্সাম্পল কি ছিল? আন্দালুসিয়ান মোরগ মুরগি। কালো বর্ণের মোরগ এবং সাদা বর্ণের মুরগি। এবং এদের F1 বংশধরে কোন বৈশিষ্ট্য প্রকাশ আসবে? সাদা কালো কি উভয়টা? কিভাবে সেটা? চেক যুক্ত স্যার, কালোর মাঝে সাদা চেক যুক্ত। আর লিথাল জিনের ক্ষেত্রে কোন ধরনের লিথাল জিন পৃথিবীতে আছে? প্রচ্ছন্ন হেটারোজাইগাস। হেটেরোজাইগাস। প্রচ্ছন্ন হেটারোজাইগাস। হলুদ। হলুদ বর্ণের কত পার্সেন্ট ইঁদুর ভ্রূণ হলুদ অবস্থায় বর্ণ। মারা যাবে? F2 বংশধরে 25%। এই তো শেষ। এবার আসলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য? 2 জোড়া। 2 জোড়া। বিপরীত বৈশিষ্ট্য। এবং এক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। আর হচ্ছে অনুপাত কত ছিল? 9:3:1। এর কোনো ব্যতিক্রম হলে এটা কোন সূত্রের ব্যতিক্রম? দ্বিতীয় সূত্রের। দ্বিতীয়। আজকে তোমাদের খুব প্রেশার মনে হচ্ছে? জি স্যার। কিন্তু নয়তো এই সপ্তাহে আরো একটা ক্লাস দিতে হবে তো তাহলে। লিখতে লিখতে মাথা টাসকি লাগে যাচ্ছে। তাহলে তো আরো একটা ক্লাস বেড়ে যাবে। আচ্ছা অন্য সপ্তাহে নেবেন স্যার, সমস্যা কি স্যার? না এখন তো স্যার অত কি স্যার প্রেশার আছে। তোমাদের ঈদের আগেই তো শেষ করে দিই। ঈদের না, রোজার আগে শেষ করে দিব ইনশাআল্লাহ। এত ধরপড়ায় কি হবে স্যার? হ্যাঁ, রোজার মধ্যে আর যাব না। রোজার মধ্যে গেলে তোমাদের আস্তে আস্তে করেন স্যার। আস্তে আস্তে তাড়াহুড়া কি স্যার? আমি জেনেটিক্স একটা ক্লাসে পড়াই। আপনি তো পড়াবেন না স্যার, এটা অফলাইন, এটা অনলাইন স্যার, ব্যাপারটা তো বুঝার লাগবে। আরো ফাস্ট পড়ানো যায়। স্যার অনলাইনে 3 ব্যাচ এক কইরা 3 ব্যাচের টাইম এক ব্যাচে দিয়ে দিবেন। এটা হলে তো আমার জন্য ভালোই হইতো, তাহলে আমার কষ্ট কম হইতো। ডাবল কথা বলা লাগে। নন স্যার এক ব্যাচে 150 জনই না ফালাইছে স্যার, আগে 50 জন রাখতো। এটাই ভালো কাজ করছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। অনলাইনে তো মানে সরাসরি জুমে কম সংখ্যকই করে, তো আপনি সবগুলো একসাথে করতে পারেন। করে রে ভাই, অনেকে তো করে। হচ্ছে ওই যে 2-1 জন হচ্ছে আপত্তি জানায়, এই জন্য সমস্যা। আমি তো আসলে টাইম দিয়ে দিছি 8:30 থেকে হইলে আমার জন্য সুবিধা, ওই টাইমটা হলে বেস্ট হয়। আচ্ছা, তোমাদের 8:30 এখানে কারো সমস্যা আছে? এখানে যে শ্বশুর জি স্যার। জি স্যার। আরেকটা প্রাইভেট থাকছে। দেখছো আচ্ছা স্যার। দেখছো অনেকের সমস্যা, আমি কি করবো? ভাই রবি মঙ্গল বৃহস্পতি দিলে কোনো সমস্যা নেই। রবি মঙ্গল বৃহস্পতি আমার ফার্স্ট ইয়ারের 3টা ব্যাচ। আমাদের স্যার ক্লাস আছে স্যার, সবাই স্যার। বেশি নেই, অসুবিধা নেই। আরো অল্প কয়েকটা ক্লাস নিবো, এরপর সমস্যা নেই। এরপর ফুল সিলেবাস যারা পড়বে তাদের জন্য আলাদা একটা টাইম দিব, 2টা টাইম দিব।
ফুল সিলেবাস স্লোলি আস্তে 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 পড়াবো। স্যার তখন তো স্যার ওই এমসিকিউ স্টাইলে পড়াবেন না স্যার? অবশ্যই এমসিকিউ স্টাইলেই পড়াবো, বুঝাই দিব এবং বলে দিব যে এটাই করবে এটাই পাবে এটাই পাবে। স্যার ফুল সিলেবাসের ডিটেলসটা একটু দেওয়া যাবে? ডিটেলস মানে মানে স্যার কিভাবে পড়াবেন আর মানে পরবর্তীতে? তোমাদের গ্রুপে দেওয়া আছে, একটু দেখো। আচ্ছা স্যার। দেওয়া আছে। স্যার শর্ট সিলেবাসও বইলা দেন স্যার, মানে এমসিকিউ কেমনে কি Short করবো স্যার? syllabus এ এই যে যা পড়াইছি গত 10 বছরের মেডিকেলের কোশ্চেনের সাথে মিলাইও, তাহলে বুঝবা যে এর মধ্যে বাইরে আর এমসিকিউ কি আছে। জি স্যার, তাও ঠিক স্যার। ঠিক আছে, তাইলে বুঝবে এর বাইরে এমসিকিউ কি আছে, তাইলে বুঝবা ওই অনুযায়ী পড়বা। স্যার অ্যাডমিশনের জন্য কি শর্ট সিলেবাসে পড়বো? ইস, আরেকজন আইছে শুক্কুরে দিয়ে আইছে এডমিশনের জন্য শর্ট সিলেবাস। অ্যাডমিশনের জন্য এই 5টা চ্যাপ্টার হা করে থাকো, আকাশের দিকে তাকিয়ে থাকো। ফুল সিলেবাস। স্যার অ্যাডমিশন ইংলিশ অ্যান্সার করতে চাইলে কি করবো স্যার? কেন তোমার ইংলিশে অ্যান্সার করার প্রয়োজন কি? না স্যার, বায়োলজির উপরে স্যার বিশেষ ভরসা নাই স্যার, মানে স্যার ইংরেজিটার উপরে তো একটু ভরসা বেশি স্যার আমার ক্ষেত্রে স্যার। অ্যাডমিশন টেস্ট বলতে কিসের? ভার্সিটি অ্যাডমিশন টেস্টে জি স্যার। তুমি হচ্ছে ইংলিশ অ্যান্সার করতে পারো, কিন্তু তুমি ভালো সাবজেক্ট পাবা না, প্রথম 7-8টার একটাও পাবা না, 10টার একটাও পাবা না। জেনেটিক্স পাবা না, বায়োলজি পাবা না, বায়োকেমিস্ট্রি পাবা না, বায়োটেকনোলজি পাবা না, প্রথম দিকের সাবজেক্ট কোনোটাই পাবা না, শেষের পরবর্তী সাবজেক্ট পাবা যদি বায়োলজি অ্যান্সার না করো। স্যার বায়োলজির ভয়ে তো স্যার বায়োলজি অ্যান্সার করতে সহজ, এখানে আবার মেডিকেলে কি সহজ কোশ্চেন দিয়ে দিছে। আমাদের সময় তো আর কি কঠিন প্রশ্ন ওঠে স্যার, আমরা তো সবসময় বাসি খাই স্যার। কঠিন হয় আমি বলি, একটু মোটামুটি পড়ে যারা তারা পারে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একবারে ইজি, জাস্ট তুমি একটু যদি ভালো করে পড়ো এই কোশ্চেন গুলো পারা যায়, কঠিন কোনো কোশ্চেন দেয়নি। স্যার আপনি এগুলোর বাইরে যেতে একটাও আসে না স্যার, এগুলো যদি স্যার আমাদের সময় হইতো স্যার তাহলে তো অনেক ভালো হইতো স্যার। কিন্তু আমরা মারা যাবো স্যার, আমাদের সময় দেখেন উল্টা পাল্টা করবেই। করলে তো ভালো, না করবে না, ভালো করে পড়ো দেখবে ইজি হবে। দেখো কোশ্চেন ইজি হয়েছে কইছে, কিন্তু হচ্ছে তাও মার্ক কত উঠছে? 87.25। তো ইজি হয়ে 87 উঠছে, কি লাভ হলো? তো অন্যগুলা ভুল করছে হয়তো বা, বায়োলজি তো ভালোই করছে, অন্যগুলো সহজই ছিল, অত আহামরি কঠিন ছিল তবে না। আমার মতে মেডিকেলের জন্য 50 মার্কের বায়োলজি থাকা উচিত। জি স্যার, এটা না কথা হইলো স্যার, বায়োলজি পরীক্ষা। মানে সাধারণ স্যার এটা সাধারণ জ্ঞান কিসের জন্য দেয় স্যার? সাধারণ স্যার জ্ঞান, সাধারণ জ্ঞান বাদ দেওয়া উচিত স্যার। সাধারণ জ্ঞান ইংলিশ দুইটাই বাদ দিয়ে দেওয়া উচিত। আন্দাজে দিয়ে রাখছে স্যার। দুইটা বাদ দিয়ে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি রাখা দরকার আছে, কেমিস্ট্রি লাগে, ফিজিক্স একটু থাকা দরকার আছে, ম্যাথ একটু থাকা দরকার আছে, আর বাকি স্যার ম্যাথ রিটেন বাদ করে করে দেওয়া দিন। উচিত স্যার। এমসিকিউ দিয়ে তো স্যার অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও চান্স পেয়ে ফেলে। হ্যাঁ এমসিকিউ তে আসলে আমাদের ভর্তি পরীক্ষার একটা সিস্টেম ভালো না, এটা হচ্ছে কথা। একটু প্রসিডিউর বড় হয়, কিন্তু মাঝে মাঝে কিছু শর্ট কোশ্চেন দেওয়া উচিত আমার মতে। একটা মেডিকেলের জাজমেন্টের জন্য 1 ঘন্টার এমসিকিউ এটা কোনো পরীক্ষা না, 3 ঘন্টার একটা পরীক্ষা হওয়া উচিত। বুয়েটে যেমন পরীক্ষা হয় না, কত ঘন্টা হয় যেন? 3 ঘন্টা। 3 ঘন্টা। ওইটা ভালো হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, যাও নেক্সট। আসসালামু আলাইকুম। বুধবার ক্লাস না, বৃহস্পতিবার একটা এক্সট্রা ক্লাস নিতে পারি। স্যার গত ক্লাসের রেকর্ডিংসটা আপলোড দিয়ে দেন স্যার। দিব 4টা স্যার একসাথে। দিয়েন স্যার, একসাথে দিয়েন না স্যার, ওটাও দিয়েন আগে স্যার। স্যার এক্সাম কবে থেকে হবে স্যার আমাদের ওই যে মডেল টেস্ট? মডেল টেস্ট কোনটা? আমরা যারা স্যার দিব স্যার পরে স্যার। তোমরা এখন দিচ্ছ না? স্যার আমি বলছেন যে পরে আবার নিবেন। বলছি এখন দিচ্ছ না? না স্যার। ও, কারা দিচ্ছ না ওইটা একটু নিজেরা খেয়াল রাখো, আর জি স্যার। সমস্যা নেই, আমি জানাবো। আচ্ছা। ওকে স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।